সাম্প্রতিক সময়ে রেমিটেন্স নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে। রেমিটেন্স প্রবাহের সাময়িক প্রভাব। তারা রেমিটেন্সটা পাঠাবে। রেমিটেন্স এসেছে $7,80,00,000। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন। তো আজকে আমরা জানবো যে রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে সাহায্য করে থাকে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো রেমিটেন্স আমাদের দেশে অনেক দিকে সাহায্য করে, তার ভিতর থেকে আমি 5টি দিক তুলে ধরবো। 1 নাম্বারটি হলো আমাদের দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করে থাকে এই রেমিটেন্স। 2 নাম্বার হলো দেশের অর্থনীতি স্থিতিশীল বজায় রাখে। 3 নাম্বার হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে কাজ করে থাকে। 4 নাম্বার হলো বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে থাকে। 5 নাম্বার হলো বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। বাংলাদেশে মোট 1.5 কোটি মানুষ এই রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে থাকে, যা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা ভারসাম্য তৈরি করে দেশের জন্য। আমাদের একটা দেশের অর্থনীতি সচল রাখতে অনেক সাহায্য করে থাকে এই রেমিটেন্স, যা প্রবাসীরা দিয়ে থাকে আমাদের বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকে, যা প্রতি বছর 22 থেকে 25 বিলিয়ন ডলার পাঠিয়ে থাকে এই প্রবাসীরা বাংলাদেশের ডলার হিসাবে, যেটা বাংলাদেশ ব্যাংক ডলার কারেন্সি জমা রেখে বাংলাদেশি মুদ্রায় ট্রান্সফার করে। তো সাম্প্রতিক সময় এই নিউজটি বারবার ঘুরপাক খাইতেছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না। তো আমাদের দেশের টেলিযোগাযোগ মন্ত্রী থেকে শুরু করে আরো মন্ত্রীরা এই রেমিটেন্সটা নিয়ে খুব উদ্বিগ্ন, যাতে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে এই রেমিটেন্সটা বাংলাদেশে না পাঠায়। হুন্ডির মাধ্যমে পাঠালে কি হবে, এখান থেকে বাংলাদেশ ব্যাংক চার্জ পাবে না হুন্ডির মাধ্যমে যদি পাঠিয়ে থাকে। তো ওদিক থেকে যদি আবার চিন্তা করেন, যারা হুন্ডির মাধ্যমে যদি প্রবাসী ভাইরা তাদের আমাদের দেশে যদি টাকা পাঠায়, সেই ক্ষেত্রে তার টাকাটা একটা রিস্ক থাকে। কারণ অনেকে হয়তো জানেন না যে হুন্ডিটা আসলে কিভাবে কাজ করে। হুন্ডিটা মূলত প্রবাসী যেই দেশে থাকে ওই দেশে তার যে কোনো আত্মীয় বলেন বা যে কোনো পরিচিত লোক বলেন, তার কাছে তার বেতনের যে ওই দেশের কারেন্সিটা ওইটা দিল, উনি আবার কি করলো, ওই কারেন্সিটা সরাসরি বাংলাদেশে নিয়ে আসলো, বা উনি ওইখানে টাকাটা রাইখা দিল, এইখান থেকে তার অন্য লোক বাংলাদেশি টাকা আপনার লোকদের কাছে দিয়ে দিল বাংলাদেশি টাকা। এর ফলে কি হলো যে ওই দেশের কারেন্সিটা ওই দেশই রয়ে গেল, বাংলাদেশের কারেন্সিটা শুধু হাত বদল হইলো। এখানে সরকার কোনোভাবেই লাভবান হলো না। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই, এই প্রবাসীদের ছাড়াও তো অনেকভাবে বাংলাদেশে রেমিটেন্স আসে। হ্যাঁ, এটা রেমিটেন্স বলা যাবে না, এটা আয় ডলার আসে। সেই ক্ষেত্রে যদি বলি, গার্মেন্টস একটা বড় পরিমাণে এই ডলার আয়ের চাহিদা পূরণ করে। গার্মেন্টস যেই পরিমাণ আছে আমাদের, তো এই দিকটাও চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকটা পণ্য কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয় না, সেই ক্ষেত্রে আমাদের বাহিরের দেশ থেকে অনেক পণ্য আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই ডলারের একটা ব্যাপার আছে। আবার অনেক ব্যবসায়ীরা, যেমন সরকার বাদে অন্য ব্যবসায়ীরা যারা খুচরা বলেন, বড় আকারের বলেন, এই ডলার দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা দিয়ে ডলার নেয়। নেওয়ার পরে এই ডলার দিয়ে বিভিন্ন পণ্য বাহির থেকে কিনে আনার পরে বাংলাদেশে এটা সেল করে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ডলারের একটা অনেক বড় চাহিদা, যা যদি গার্মেন্টস এর কথা বলি, ওইখান থেকে পুরা দেশের চাহিদা পূরণ হয় না। আর এই ডলার দিয়ে ঋণ পরিশোধ বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলারে সাহায্য বলেন, অনেক বড় একটা পার্সেন্টেজ এই প্রবাসীদের আয় থেকে বাংলাদেশে অর্থনৈতিক চাকা সচল থাকে বলতে গেলে। তো এই জন্যই সরকার থেকে বারবার এই রেমিটেন্স যাতে অন্য কোনো ভাবে বাংলাদেশে না ঢোকে বারবার সতর্ক করা হতো। এর ফলে দুই দিকের মানুষই ক্ষতিগ্রস্ত হবে। সরকার যেমন ক্ষতিগ্রস্ত হবে, যিনি টাকাটা পাঠাবে তার এই টাকাটার ভিতরে একটা রিস্ক থাকে। তো এই জন্যই বর্তমানে এই জিনিসটা নিয়ে এত পরিমাণে আলোচনা হচ্ছে। তো অনেকেই জানেন যে বাংলাদেশের এই পরিস্থিতির কারণটা কি বা কেন হইলো, সেটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু এতটুকু বলি যে 5 দিন যাবত নেট বন্ধ থাকার কারণে এমনিতেই একটা দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়ে গিয়েছে। অনেক প্রবাসী ভাইরা কথা বলতে পারে নাই, কোনো টাকা পাঠাইতে পারে নাই ব্যাংকের মাধ্যমে। যাই হোক, তার ফলেও এখন আমরা আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবো। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।